হাদি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিল একদম, সে পরিষ্কার, অনুরূপভাবে পরিষ্কার, ঠিক আছে। সাথে হাদি যে রাজনৈতিক কালচার তৈরি করেছে সেটি তো বাংলাদেশের পুরাতন যে রাজনীতিবিদরা আছেন বা পুরাতন যারা রাজনীতি করছেন, মানে ওই যে হাজার হাজার মোটরসাইকেল নিয়ে ঘুরে বেড়ানো, বড় বড় মিছিল করা, সেই জায়গার থেকে বের হয়ে করাপ্টেড পলিটিক্স থেকে সে একটা নিউট্রাল নেচার পলিটিক্স। হাদি তো মানে মোটামুটি সবার জন্য একটা থ্রেট, যদি বলিস। তো সেখানে শুধুমাত্র কি আধিপত্যবাদকে প্রমাণের বাইরে গিয়ে কোনো একটা প্রতিবেশী রাষ্ট্রকে ইন্ডিকেট করাটা কি ঠিক কিনা? আমি একদম খোলাসা কথা বললাম অন এয়ারে, সাইদ যদি বলেন। আমার কাছে মনে হয় যে অনেকগুলো ফ্যাক্টরি কাজ করতে পারে, অনেকগুলো ফ্যাক্টরি কাজ করতে পারে। তার কারণ আপনি তো নিশ্চিতভাবে সংজ্ঞায়িত করতে পারেন না যে কি হয়েছে না হয়েছে, কিন্তু অনেকগুলো ব্যাপারের ভেতরে এটাই তো বাংলাদেশের মানুষের, ধরেন যে কেউ যদি ভালোবাসে, ভারত যেভাবে অনেক জায়গায় নিষ্পেষণ চালায়, ধরেন বর্ডারে মানুষ মারে, আমাদের পানি দেয় না, বিভিন্ন টাইমে কৃষির ওই যে ইম্পোর্ট এক্সপোর্ট নিয়ে অনেক ইস্যু তৈরি করে, তাদের পর জোরপূর্বক অনেক কিছু চাপিয়ে দেয়। আমি বলছি এই ব্যাপারগুলো নিয়ে ভাই প্রতিবাদ করাটা তো, এটা তো দেশপ্রেমের অংশ। মানে কেউ যদি এইগুলা প্রতিবাদ না করে এবং মনে করে সে দেশপ্রেমিক, তাহলে তো বলতে হবে যে ওই যে যারা বলতো যে তাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক, ব্যাপারটা ওই রকমই মনে হবে। কিন্তু একজন দেশপ্রেমিক মানুষ মানেই হলে এটার প্রতিবাদ করবে। এই প্রতিবাদটা যুগ যুগ ব্যাপী চালুই ছিল। সেটা যদি শেরে বাংলা কি ফজলুল হক সাহেবকে দিয়ে চিন্তা করেন, ওই টাইমেও ছিল। সেটা যদি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কথাটা চিন্তা করেন, ওই টাইমেও ছিল। কেন, উনি মারা গেছেন কবে? 1976 সালে। খেয়াল করে দেখবেন 1976 সালে ওনার বয়স কত ছিল। 1996 সালে ও 76 সালে ওনার বয়সটা কত ছিল? ওই বয়সে বাংলাদেশের বহু মানুষ এভারেজ বয়সের চেয়ে অনেক বেশি গুণ বেঁচে থাকা মানুষ। 80 সালে সম্ভবত ওনার জন্ম ছিল, 76 সাল হইলে অলমোস্ট 90 আপ। ওই বয়সে উনি কিন্তু লং মার্চের নেতৃত্ব দিয়েছিলেন 1976 সালে। তারপর আপনি যদি চিন্তা করেন, দেখবেন টিপাইমুখ বাদ নিয়ে যখন কথাবার্তা হচ্ছিল, তখন খালেদা জিয়া, তখন তো বিরোধী দলীয় নেত্রী, কি ভয়ঙ্কর রূপে প্রতিবাদ করেছিলেন। পানির হিস্সা নিয়ে বিভিন্ন হিসাব নিয়ে জিয়াউর রহমান সাহেব কি তীক্ষ্ণ প্রতিবাদগুলা করেছিলেন। এই ব্যাপারগুলা নিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে আপনি যদি দেশপ্রেমিক হন, অবধারিতভাবে এই অন্যায়, অবিচার, অত্যাচারের বিরুদ্ধে কথা বলতেই হবে। তাছাড়া খেয়াল করে দেখেন, আপনি বিভিন্ন টাইমে যুগে যুগে যারা এই কাজগুলো করেছিলেন, তার মানে এই না যে ওসমান শরীফ হাদি তো শুধুমাত্র কি সে সকাল থেকে রাত পর্যন্ত শুধুমাত্র ভারত বিরোধী বক্তৃতা দিয়েই থেমেছিল না। সে একটা রাজনীতি বিনির্মাণ করার চেষ্টা করছিল, যে রাজনীতিটাও অনেকের জন্য, ধরেন এমন অনেক দল আছে নয়া বন্দোবস্ত টার্মটাকে এমনভাবে এক্সপ্লয়েট করেছে যেন ইটসেলফ ইজ অ্যানাদার আউটলেট অফ চেতনা বিজনেস। কিন্তু দেখেন সে কিন্তু নয়া বন্দোবস্তের ব্যাপারটাকে সত্যিকার অর্থে ধারণ করছিল জন্য সে ওই যে রাস্তাঘাটে রিক্সা নিয়ে ক্যাম্পেইন করছিল, সে অনেক বড় কিছু করে, এমনকি তার সিকিউরিটি নিয়েও খুব একটা বদার ছিল না। দেখেন সে নয়া বন্দোবস্তের কাজটাও যেমন করছিল, সে আবার কালচারাল ভাবেও কিন্তু সে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল। ইনকিলাব ওইখানে দেখবেন যে কবিতার আসর বসতো, ওই জায়গায় উনি নিজেই বাউল গানকে প্যাট্রোনাইজ করছেন, এমন জায়গাটা ছিল। উনি অনেক ভিন্ন মতের মানুষের সাথে এঙ্গেজড হন বিভিন্ন টাইমে। এর মিনিংটা হইল উনার এই রাজনীতিটা কিন্তু অন্য অনেকের জন্যই অনেক ধরনের পটেনশিয়াল থ্রেটও হইতে পারতো। এমনকি ভারতের আধিপত্যবাদ তো বটেই, আমি তো বললাম যে এটা একমাত্র কেস না, রেদার এমনও মানুষ থাকতে পারে যে তাকে পলিটিক্যালি চ্যালেঞ্জ মনে করছে কিনা, অথবা একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য যে বাংলাদেশের ভেতরে একটা ইন্টারনাল ডিস্টারবেন্স তৈরি করা যায় কিনা। সো এই ক্যাটাগরির অনেকগুলো ফ্যাক্টর কিন্তু কাজ করতে পারে। আবার যারা তাকে গুলি করেছে দেখেন আশেপাশেই ঘুরঘুর করছিল, রাইট? সো একই সাথে রাষ্ট্রেরও ব্যর্থতাগুলোও কিন্তু দেখা যায়। সো আনটিল অর আনলেস আমরা একটা কনক্রিট জিনিস না আসতে পারি, আমরা তো শুধুমাত্র একটা রাষ্ট্রের ব্যর্থতা নিয়ে কথা বলবো আমাদের, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে অনেকগুলো ওটা আমাদের আছে, ওটা পরে সেগমেন্টে কথা বলবো। আমার প্রশ্নটা হলো, মানে হাদি কেন? বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল আছে এই মুহূর্তে এক্সিস্টিং যারা আছে, ধরেন বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, তারা মানে কি কোনো কারণে আধিপত্যবাদের সঙ্গে কোনো কারণে কোনো দিক থেকে কম্প্রোমাইজ করছে? যদি আমরা ধরে নিই এটা যে হাদি, শুনেন এই টাইপ অনেক কথাবার্তা যেটা অনলাইনের জায়গাটা কি লাস্টের অনেকগুলো মাস ব্যাপী, আমি একটা খেয়াল করে দেখেছি অনেক জায়গায় বিভিন্ন মানুষকে এরকম ট্যাগ দিয়ে অমুকের দালাল, তমুকের অমুক, হ্যান ত্যান, এই কারণে হাদি যখন টার্গেট হলো, হাদির মতো ধরেন যে আরো 5-6 জনকেও যদি টার্গেট করতো, দেখা যেত। আমি নাম ধরে ধরে বলছি না, তার কারণ কি ওই যে এই নামটা ধরে বললে এমন হইতে পারে যে ও এইটাও কি লিস্টে আছে নাকি অমুক তমুক। আর লিস্টের ব্যাপারটা আমি সিকিউর না, কারণ আমি জানি এই ধরনের লিস্ট থাকলে আমার নামও থাকে সব জায়গায় অবধারিতভাবেই, কিন্তু আই এম লিস্ট বদার্ড পারসন রিগার্ডিং দিস। তার কারণ কি, আনটিল অর আনলেস এটা অফিসিয়াল কোনো জায়গা থেকে আপনি জানতে পারছেন, আমি এটাকে এত বদার করার খুব একটা কোনো কারণ নাই। কারণ আমি মনে করি বাংলাদেশের মানুষ মনে প্রাণে
সাহসী থাকারই চেষ্টাটা করেন। এবং যে মৃত্যুটা ওসমান শরীফ হাদির মতো এই ধরনের মর্যাদার শহীদই মৃত্যু হয়, সেই ব্যাপারটাকে আসলে ভয় পাওয়ার কোনো বিন্দু মাত্র কারণ নাই। আর 2 নম্বর যেটা ব্যাপার হলো, আমি কনক্রিট ওই জায়গাতে কোনো মন্তব্য করবো না যে শুধুমাত্র এই কারণে এই জায়গায় করা হয়েছে। এমনও তো হইতে পারে দেশের ভেতর যারা পলাতক আছে তারাও কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করেছে, এমনও হইতে পারে রাজনীতির মায়ের প্যাসের কারণে যে ঠিক আছে এটা করা যাক। তবে এই ধরনের সিনারিও আরো 4-5 জন মানুষ আছে যাদেরকে টার্গেট করলে দেশের মানুষের একদম ইমোশনে গিয়ে হিট করতে পারে, এমন টার্গেট আরো কিন্তু আছে। সো আমি এটাই বলছি, হি ওয়াজ নট দ্য অনলি ওয়ান টার্গেট। এবং জাস্ট আরো 2টা কথা আমার মনে হয় যে একটু রেফার করাটা জরুরি। ধরেন যে ইন্ডিয়ার এই জায়গাটা আমি তো বললাম যে ব্যাপারটা হলো, আপনি ঘৃণার যে মাত্রাটা, এটা ঘৃণার শব্দটাও ব্যবহার করা আমার কাছে সচেতনভাবে উচিত না, কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের প্রত্যেকটা টাইমে কিছু জায়গায় প্রোঅ্যাক্টিভ রোল প্লে করা উচিত। তারা যখনই কোনো বৈষম্যমূলক কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে, অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে। এটাই তো স্বাধীন দেশে স্বাধীন মানুষের বৈশিষ্ট্য। তো 2টা ব্যাপার ভাই, যেহেতু অনেকগুলা ইস্যু টেনেছে, আমি এত কথা বলবো না, জাস্ট 2টা ব্যাপার। স্টেটের কথা যেহেতু ইন্দিরা গান্ধীর ভাষণের কথা বলছিলেন, আই এম নট শিওর, বাট একটা ব্যাপার আমার মনে হয় যে ওই ব্যাপারটা একটু করা দরকার, যে ডিসেম্বর মাসে 16 ডিসেম্বরের আগে তারা কিন্তু রাষ্ট্র হিসেবে অফিসিয়াল স্বীকৃতিটা দিয়েছিল, দিস ইজ রেকর্ডেড থিং। সো পরবর্তীতে বক্তব্য দেওয়ার পরে ওই জায়গায় কি হবে, যে কারণেই হোক না কেন, তারা কিন্তু অফিসিয়াল স্বীকৃতিটা 16 ডিসেম্বরের আগেই কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আলাদাভাবে স্বীকৃতিটা দেওয়া হয়। এবং আরেকটা ব্যাপার, খুবই সিগনিফিক্যান্ট একটা ব্যাপার, এটা আসলে বাংলাদেশি মানুষ হিসেবে ভাবতে আমাদের ভালো লাগে। পৃথিবীর অনেক দেশ আছে, ধরেন যে স্বাধীনতার যুদ্ধের টাইমে লাস্টের দিকেও এসে একসাথে যুক্ত হয়েছে, এ ধরনের পৃথিবীতে অনেক যুদ্ধ আছে, লাস্টে একসাথে যুক্ত হয়। বাংলাদেশ থেকে কিন্তু এই 72 সালে খুবই অল্প কয়েকটা দিনের ভেতরেই ইন্ডিয়ান আর্মি কিন্তু বাংলাদেশ থেকে প্রস্থান করতে বাধ্য হয়েছিল। এটাও কিন্তু একটা খুবই সিগনিফিক্যান্ট ব্যাপার। আমরা সবসময় যদি মনে করি যে না তারাই করেছে, মুক্তিযুদ্ধের বয়ান ভুল, অবশ্যই মুক্তিযুদ্ধের বয়ান ভুল না, মুক্তিযুদ্ধটা একেবারে শাশ্বত একটা ব্যাপার। এবং আমরা যেটা করতে চাই না সেটা হলো মুক্তিযুদ্ধটাকে নিয়ে একদল কি করেছে, নিজস্ব ক্যাপাসিটিতে নিয়ে বারবার করে চেতনার চর্বিত চর্বণ করে অন্যদেরকে ভিলিফাই করার চেষ্টা করেছে যে একমাত্র বোধহয় লীগই মুক্তিযুদ্ধের ধারক বাহক ছিল। ব্যাপারটা এটা না, কিন্তু তারাও এটাকে নিয়ে চর্বিত চর্বণ করেছে। ইট ডাজন্ট নেসেসারিলি মিন যে মুক্তিযুদ্ধের চেতনাটা নাই। আমাদের বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনাটা যখন ভ্যালিড থাকবে, 24 অবশ্যই ভ্যালিড থাকবে, 90 ভ্যালিড থাকবে, 47-এর ইম্প্যাক্ট থাকবে। এগুলো হলো ঐতিহাসিক বাস্তবতা, এটা কখনোই শেষ হয় না।